শাওনের দুই বোনের চিল্লাচিল্লিতে পুরো বাড়ি মাথায় উঠে গেছে। পাশের বাসার চাচিরাও চলে এসেছে। শাওনের বড় বোন সাথী রূপার চুল ধরে কয়েকটা চর বসিয়ে দিয়েছে। সুচি শাওনের অপেক্ষা করছে। শাওনকে 5 মিনিটের মধ্যে বাসায় আসতে বলছে। শাওনের মা তার দুই মেয়ে কাণ্ড দেখে বুঝতে পারছে না কি করবে। সাথী বলছে, তোকে এই বাড়ি থাকতে দিয়েছি, খেতে দিয়েছি কি অন্যের সংসার ভাঙার জন্য? বলেই হাত মুষ্টিবদ্ধ করে রূপার পিঠে দুটো কিল মেরে দিল। সুচি বলল, এতদিন ধরে মায়ের জন্য চুপ করে আছি, কারণ মায়ের বোনের মেয়ে বলে কিন্তু অনেক সহ্য করেছি। আমাদের বাসায় থেকে খেয়ে আমাদেরই ক্ষতি করতে চলে এসেছিস। ডাইনি তোকে তো আরো 2টা চর বসিয়ে দিল। শাওনের মা দুই বোনের কাছ থেকে রূপাকে ছাড়িয়ে নিল। শাওনের মা বলল, কি হয়েছে? এমনে আমার বঞ্জিটারে মারতেছস কেন? সুচি বলল, মা তুমি আজ আমাদের মাঝে এসো না, তোমার কোনো কথা আমরা শুনবো না। আজ তুমি শুনবা, অপেক্ষা করো শাওন আসুক। এই প্রথম নিজের বড় ভাইকে নাম ধরে ডাকায় সবাই অবাক। বুঝতে আর বাকি রইল না কতটা রেগে আছে। রূপা রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। শাওনের বাবা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। আজ দুই বোন প্রচুর রেগে আছে। রাগের কারণ কেউ জানে না। কিছুক্ষণ পর শাওন এসে হাজির। শাওন বাসায় ঢোকার সাথে সাথে সাথী নিজের ছোট ভাইকে 2 গালে চড় বসিয়ে দিল। নিজের বোনের এমন কাণ্ডে স্তব্ধ হয়ে আছে শাওন। ঘটনাটা আচমকা হওয়ায় বুঝে উঠতে পারছে না আসলে হলোটা কি। শাওন বলল, আপা কি হয়েছে? শাওনের কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। সাথী বলল, আলো কোথায়? শাওন বলল, আলো ওর বাবার বাড়ি গিয়েছে। সুচি বলল, আচ্ছা বাবার বাড়ি গিয়েছে। যদি বাবার বাড়ি যায় তাহলে আকরাম এসে তোকে শাসিয়ে গেল কেন? শাওনের মা বলল, সুচি আমরা কেমনে কমো আলো কই গেছে? আমাগো তো আর কইয়া যায় নাই। আর আমার পোলারে এমনে তোরা মারতেছস কেন? সাথী বলল, হ্যাঁ আপনার পোলা এই পোলা পোলা করে পোলাকে জুয়াখোর জানোয়ার বানিয়েছেন। কখনো পোলাকে কিছু বলেন নাই। চুপ থেকে ঠান্ডা মাথায় কিভাবে অত্যাচার করা যায় সেটা ঠিকই শিখিয়েছেন। সুচি বলল, একটা মেয়েকে আপনারা এত অত্যাচার করেছেন যে সে বাড়ি ছেড়ে চলে গেছে। কতটা খারাপ মানুষ আপনারা। আল্লাহ আমাদের বাঁচিয়েছে যে আমাদের কপালে আপনাদের মতো শ্বশুর বাড়ি পড়েনি। সাথী বলল, আর তুই রূপা এখনই এই বাড়ি থেকে বের হ, নইলে আজ তোকে এমন মার মারবো আজীবন বিছানায় পড়ে থাকবি। সুচি তেড়ে গিয়ে রূপার চুলের মুঠি ধরে চর বসিয়ে দিল, ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। রাগে গা কাঁপছে দুই বোনের। এদের শায়েস্তা করার জন্য সকালে রওনা দিয়ে চলে আসছে আজ। চুপ থাকলে চলবে না। শাওনের মা বলল, আরে মায়েরারে এমনে মারতেছস কেন? কি করছো রূপায়? সুচি বলল, কি করছে জানতে চান? কিছুদিন আগে তো বড় গলায় আলোকে ভাতের জন্য কথা শুনিয়েছিলেন। এই যে এই আপনার বোনঝি ভাত ফেলে দিত যাতে করে আলো খেতে না পারে, আর তার প্রমাণ আমার কাছে আছে। কতটা খারাপ হলে আরেকজনের খাবার দেখতে পারে না। রোজ রোজ ভাত নিয়ে বাড়ির পেছনের পুকুরে ফেলে দিত। ওই দিন পুকুরে না পড়ায় আপনি দেখে আলোকে কথা শুনিয়েছেন, যা নয় তাই বলেছেন। আর রূপা যে ভাতগুলো ফেলে দিত তার প্রমাণ আছে, দিবনে প্রাণ ভরে নিজের বঞ্চির কার্যকলাপ দেখেন। শাওনের মা সহ সবাই অবাক। রূপা কেঁদে ভাসিয়ে ফেলছে। এভাবে ধরা খাবে ভাবতে পারেনি। শাওন অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। বলে কি, এর মানে এতদিন যা শাস্তি দিয়েছে তার জন্য আলো নির্দোষ ছিল, বিনা দোষে শাস্তি পেয়েছে। সাথী বলল, ওই যে গরুর মাংসের লবণ বেশি হওয়ার জন্য যে আলোকে কথা শুনিয়েছিলেন সেটাও আপনার বঞ্চি করেছে, যাতে করে আমরা খেতে না পারি। কতবার বলেছি একে এই বাড়িতে রাখবেন না, কিন্তু কথা শুনেননি। আর তুই শাওন, তোরে কি বলবো? জুয়াখোর, নির্দয়, পাষাণ। তোর কারণে একটা মেয়ে রাত 1টা 2টা পর্যন্ত জেগে থাকে। কখনো কি একবার জিজ্ঞেস করেছিস যে আলো তুমি খেয়েছো? আরে কখনো কি একটা সুতাও কিনে দিয়েছিস বা জিজ্ঞেস করেছিস আলো তোমার কিছু লাগবে?
বিয়ে করেছিস, ব্যাস দায়িত্ব শেষ। কোনো দায়িত্ববোধ নামক জিনিস আছে নাকি? নাই। সূচি বলল, আরে নিজে গামলা ভরে খেয়ে ঘুমিয়ে পড়তা, তুমি দেরি করে আসছো, নিজে বেড়ে খেতে পারো না, আর কোনখানে নিয়ম রাখছেন মা যে জুয়াখোর ছেলে জুয়া খেলে রাত 1টা 2টা পর্যন্ত, তারপর বাসায় আসবে আর তার জন্য না খেয়ে বসে থাকবে তার স্ত্রী। আলো কি মানুষ না? আপনাদের কি বিবেক বলতে কিছুই নাই? শাওনের মা বলল, এইখানের ভুলের কি? সংসার তো আমিও করছি, আলো একলা করে নাই। আর ওই মায়ার লেগা এত ঝগড়া করতেছুস কেন? সাথী বলল, ঝগড়া করব না কেন? নিজে তো ছেলেকে শিক্ষা দেন নাই। আমরা ভালো করার জন্য একজন সাংসারিক মেয়েকে বিয়ে করাইছি, ভাবলাম ভালো হয়ে যাবে। কিন্তু কে জানতো যে শাওন অমানুষ হয়ে গেছে। রাত 1টা বাজে মাছ কিনে আনে, আবার সকালে খাবে, তাই সারা রাত মাছ কাটতে দিয়ে নিজে আরামে ঘুমায়। কেন আলোর ঘুম পায় না? নাকি সে মানুষ না, সে রোবট? শাওন মাথা নিচু করে আছে, নিজের বোনদের কাছে অপরাধী মনে হচ্ছে। সূচি বলল, আচ্ছা ভাই, আজ যদি তোর মতো আমাদের বড় এমন আচরণ করত তখন কেমন হতো বল? তোমরা সবাই যে একটা মানুষকে এত অত্যাচার করলা, এটা কি ঠিক করলা? আরে রোজ রোজ ভাত কম পড়ায় কতদিন না খেয়েছিল কে জানে। এই রূপা এত কিছু করলো, তোমাদের কি চোখে পড়ে নাই? নাকি চোখে ছানি পড়েছে? শাওনের মা। শাওন কি বলবে বুঝতে পারছে না। শাওনের মা বলল, তোরা এত কথা কিভাবে জানোস? সাথী বলল, এখনো আপনার এটা নিয়ে মাথা ব্যথা যে আমরা কিভাবে জানি এত কথা? একটু অনুতপ্ত নাই? ছি ছি ছি, কেমন ঘরে আমাদের জন্ম হলো। সূচি বলল, মা, আলোর বাচ্চা হয় না, একবারও কি ডাক্তার দেখাইছেন? মানুষের কথা শুনে শুনে এই কবিরাজ সেই কবিরাজের কাছে নিয়ে গেছেন। পোলার বউরে নিয়ে ডাক্তার দেখাইতেন, কিন্তু তা করেন নাই। আমাদের পাশের বাসার চাচি বিয়ের 22 বছর হয়ে গেছে, নিঃসন্তান। কই, তারা তো সুখে সংসার করছে। তোদের যদি কখনো ফোনে কল দেই, তখনও আলোর দোষের লিস্টে আমাদের শোনাতি। কখনো কি তার গুণের কথা বলেছিস তোরা? শাওনের মা মুখ কালো হয়ে গেল। কিছু কিছু মানুষকে শত বুঝালেও তারা বুঝবে না, তেমনি শাওনের মা। শাওন বলল, আমি কেন ডাক্তার দেখাবো? সমস্যা আমার না আলোর। সূচি বলল, তুই ডাক্তার? হ্যাঁ, তুই কি ডাক্তার নাকি? আরে ডাক্তারও তো বলতে পারবে না যে সমস্যা তার নাকি তার বউয়ের। একবার চেক আপ করাতি। আর সমস্যা কি খালি মেয়েদেরই থাকে, ছেলেদের থাকে না? তোরে বলে লাভ নেই। সাথী বলল, এই রূপা, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তুই চলে যাবি, আর তুই এই বাড়িতে থাকলে আমরা এই বাড়িতে কখনো আসবো না। সূচি বলল, আর শাওন, তোরে কয়েকদিনের সময় দিচ্ছি, আলোর কাছে মাপ চেয়ে সসম্মানে আলোকে এই বাড়িতে নিয়ে আসবি। আলো যদি না থাকে তাহলে মনে রাখ, তোর বোনেরা মরে গেছে। শাওনের মা বলল, হায় হায়, আল্লাহ দেখছো, কাল সাপেনি গেল তো গেল, আমার সংসারটারে ভেঙে দিয়ে গেল বলে কান্না করছে। শাওনের বাবা বলল, চুপ, একদম চুপ, তোর কান্না আজ আমার সহ্য হচ্ছে না। কখনো তোকে কিছু বলি নাই, কিন্তু আজ চুপ থাকতে পারলাম না। আমি মুখ বুজে তোদের কাহিনী দেখতাম, কিছু বলার সাহস থাকতো না। নিজেকে দোষ দিতাম, কেন একটা মেয়ের জীবন নষ্ট করলাম। আলোরে পছন্দ করে বউ বানিয়ে এই বাড়িতে আনছি। মাইয়াটা এত ভালো, আর তারে কাল সাপেনি বলস? আরে বল তো, কখনো কি আলো তোর সাথে উঁচু গলায় কথা বলছে? শাওন, তুই বল, কখনো ও তোর কথার অমান্য করেছে? তোদের কাছে কি কখনো কিছু চেয়েছে? তোরা যা বলতি তাই করত, কিন্তু তার বিনিময়ে তোরা কি দিলি চিন্তা কর। সুযোগ পেলেই তোর এই বঞ্জি কাজের অর্ডার দিয়ে বসতো। রাত বিরাতে শাওনের ঘরে গিয়ে এই খাবে সেই খাবে বলে আলোর ঘুম হারাম করে দিচ্ছে। এইগুলো কি তোর চোখে পড়তো না? শাওনের মা, শাওনের মারে কত বড় ভুল করলি। সংসার আলো না তোরাই ভেঙে দিলি। সোনার হরিণকে চিনতে পারলি না। এখনো সময় আছে, আলোর কাছে মাপ চেয়ে নিয়ে আয় এই বাড়িতে। শাওন চুপ করে মাথা নিচু করে আছে। কথাগুলো তীরের মতো লাগছে। সত্যি তো, কি না করেনি আলোর সাথে।
মানসিকভাবে অত্যাচার করেছে, কত রাত না খেয়ে নির্ঘুমে থেকেছে। আজ সত্যি নিজের মাঝে অপরাধবোধ কাজ করছে। সাথী বলল, আর একটা কথা কি জানিস, তুই না সত্যি আলোর যোগ্য না। তুই থাক তোর মতো, আর তুই রূপা, তুইও থাক। আজ আমি এই বাড়ি একেবারের জন্য ছেড়ে দিলাম। অমানুষরা আমার আপনজন হতে পারে না। সূচি বলল, রূপারে, কি করলি তুই এইগুলা? কেন করলি? একটা মানুষকে তিলে তিলে এইভাবে মারলি? ছি ছি ছি। আপা চল, এই বাড়িতে থাকলে আমাদের উপরও এমন প্রভাব ফেলবে। আব্বা, আপনিও আয়সা পড়েন আমাদের সাথে, এরা থাকুক। সূচি আর সাথী বের হয়ে গেল। পেছন পেছন শাওন ও শাওনের মা বেরিয়ে এলো। সাথী আর সূচিকে ধরে রাখছে। শাওন বলল, আপারে, আমাকে মাফ করে দে, আমি অনেক বড় ভুল করেছি। সূচি, আমাকে মাফ করে দে, আমি আলোকে খুঁজে নিয়ে আসবো, তোরা এভাবে চলে যাবি না প্লিজ। বলেই দুই বোনের পায়ের কাছে বসে পড়ল। শাওনের মা, মাগো যাইও না আমারে রাইখা, আমার ভুল হইয়া গেছে। রূপারে আর রাখমু না, আমার পোলার বউরে বাড়ি আনমু, আর কষ্ট দিমু না। সত্যি বলতাছি, মাগো যাইও না। কাঁদছে আর বলছে। শাওনের বাবার চোখও ছলছল করছে। এভাবে সংসারটা কেমন এলোমেলো হয়ে গেল। রূপাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। শাওন আলোর ভাইয়ের বাড়িতে গেল। সেখানে আকরাম ও ফাতেমা তাকে অপমান করে বাড়িতে ঢুকতে দেয়নি। অনেক জায়গায় খুঁজেও আলোর কোনো খোঁজ পেল না শাওন। আলো নিজে বিয়ের কাবিননামার একটা ফটোকপি নিয়ে গিয়েছিল, আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়েছে। একজন কাজের সাথে কথা বলে ডিভোর্স পেপার তৈরি করে পাঠিয়ে দিল শাওনের কাছে। আলো নিজের সোনার চেইন ও আংটিটা মনিরার কাছে বিক্রি করে দিয়েছে, যা তার বাবার দেওয়া ছিল। আর মনিরার কাছে বিক্রি করার কারণ হলো, নিজের কাছে টাকা হলে যেন আবার কিনে নিতে পারে। মনিরা টাকা দিতে চেয়েছে, কিন্তু আলো নেয়নি। একটা মানুষের কাছ থেকে আর কত কি নিবে? কাবিননামার টাকা নেওয়ারও ইচ্ছা নেই আলোর। সে আর পেছন ফিরে তাকাতে চায় না। শাওনের বোনরা সত্যি এই বাড়িতে আসবে না সাফ সাফ জানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় শাস্তি আর কিছুই না। শাওনের বাবা অনেক কষ্টে জমি বিক্রি করে মুদির দোকান দিয়েছিল, যাতে শাওন কোনো কাজ করে, কিন্তু কাজ কম, জুয়া খেলায় সব শেষ। তাই দোকান তিনি ফেরত নিয়ে নিজেই দোকানদারি করছে। শাওনকে উনি আলাদা করে দিয়েছে। বলেছে, শাওন এখানে থাকলে তার মেয়েরা আসবে না, তাই শাওন যেন অন্য কোথাও চলে যায়। শাওন আজ শূন্য। শত অনুতপ্ত হলে পুরনো দিন ফিরে পাওয়া যায় না। শাওনের মা তার এমন ভাঙা সংসার দেখে আফসোস করছে। কি হয়ে গেল? আলো চলে যাওয়ার 2 মাস হয়ে গেল। আলো নিজের জন্য একটা রুম ভাড়া নিয়েছে। সেখানে সে কিস্তিতে একটা সেলাই মেশিন কিনেছে। আপাতত ঘরে কিছু নেই। সামান্য টাকা ছিল, তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনেছে। একটা ঘরে কি না লাগে সেগুলো আস্তে আস্তে কিনবে। প্রথমে অল্প করে শুরু করতে চায়। মনিরা অনেকবার বলেছে তার সাথে থাকতে আলো কারো ওপর বোঝা হতে চায় না, কিন্তু মনিরা তাকে একটা ভালো ঘর নিয়ে দিয়েছে। মনিরার পরিচিত হওয়ায় ঘর ভাড়া কমিয়েছে। মানুষ বড়ই অদ্ভুত, চেনা নাই জানা নাই একজনকে সাহায্য করছে। মনিরার এই ঋণ কোনোদিন পূরণ করতে পারবে না আলো। 8 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে, তাই আশেপাশের ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়ায়। মনিরা বাচ্চাগুলোকে জোগাড় করে দিয়েছে। আশেপাশের দর্জি তেমন না থাকায় আলোর জন্য সুবিধা হয়েছে। নিজের এই কাজ দিয়েই নতুন জীবন শুরু করছে আলো। প্রথম জামা, প্রথম কাস্টমার মনিরাই ছিল। সে অনেকগুলো জামা বানায়, কিন্তু বিনিময়ে আলো তার কাছ থেকে টাকা নেয় না, নিতে চায় না। থাক না, বড় বোনের কাছ থেকে কি টাকা নেওয়া যায়? তারপরও মনিরা জোর করে আলোকে কয়েকটা 3 পিস উপহার দেয়। টাকা না দিয়ে উপহার দিয়ে টাকাটা যেমন শোধ করলো, তেমনি আলোর প্রয়োজনও মিটল। আলোর দিনকাল ভালোই যাচ্ছে। নতুন কিছু শুরু করেছে, একটু কষ্ট হবে। আস্তে আস্তে নিজের ঘরকে সুন্দর করে নিজের মতো সাজাবে আলো। নিজের কষ্টের টাকায় সাজানো নতুন জীবন, নতুন সংসার। ওইদিকে আধারকে খুঁজে বের করে আকরাম, সব জানায় আধারকে।
নিজের প্রিয়তমার এমন নির্মম কষ্টের কথা সহ্য হচ্ছে না আধারের। কোথায় খুঁজবে আধার আলোকে? আকরাম যাওয়ার আগে আলোর একটা ছবি দিয়ে যায়, বয়স তখন 24। ছবিটা আলোর বিয়ের দিনে তোলা। আকরাম তুলে নিজের কাছে রেখেছে। যে করেই হোক তার বোনকে সুখ এনে দিতে হবে, আর সেই সুখ আধারের সাথে থাকলেই পাবে। আসলে এমনিতে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে হারিয়ে গেলে খুঁজে পাওয়া বড়ই কষ্টকর ব্যাপার। আধার নিজের হাতে প্রিয়তমা ছবিটি নিয়ে রেখেছে। ছবিটি দেখতে হাত কাঁপছে। ঠিক কত বছর পর দেখতে যাচ্ছে তার আলোকে। অনেক চেষ্টা করেছিল আলোকে দেখার, কিন্তু পারেনি। আলোর বাড়িতে ঢুকতে দিত না তার দাদি, আলোকে বাহিরে বের হতে দিত না। প্রয়োজনে বের হলে ওর মা সাথে করে বের হতো। এখান থেকে যেতে আমার অনেক সময় লাগতো। অনেক অপেক্ষা করতাম এক নজর দেখার জন্য। অবশেষে দেখতে পারবো আধারের আলোকে, সরাসরি না হোক ছবিই দেখি। নতুন করে আসার আলো যখন পেয়েছি তখন আর হাতছাড়া করব না। চেষ্টা করে যাব তোমাকে আমার জীবনের সাথে নিয়ে চলতে। অবশেষে আধার তার প্রিয়তমা ছবিটি দেখেই ফেলল। ভালোবাসার মানুষ যেমনই হোক, তার কাছে সবচেয়ে সুন্দরী রমণী লাগে। মন ভরে ছবিটা দেখছে, সাথে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। বাসায় গিয়ে সবাইকে আলোর ছবি দেখালো। সবাই অনেকটা চিন্তিত, কিন্তু আধার খুব খুশি। এবার আলোকে খোঁজার পালা। আলোকে যে করেই হোক খুঁজতে হবে। এভাবে 6 মাস কেটে গেল। আলো এখন ভালোই আছে। সে সেলাইয়ের পাশাপাশি 3 পিস বিক্রি করে। নিজের ঘরের সামনেই রমজান মাসে ইফতার বানিয়ে বিক্রি করেছে। চিন্তা করে রেখেছে পিঠাও বিক্রি করবে। এলাকাটা শহর হওয়ায়, বাজার একটু দূরে হওয়ায় কেনা বেচা ভালোই চলে আলোর। সাথে বাচ্চাদের পড়ানো, এই নিয়েই তার জীবন চলছে। এখন আর খাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, না খেয়ে ঘুমাতে হয় না, নির্ঘুমে থাকতে হয় না। আলো নিজের বর্তমান পরিস্থিতির কথা গার্লস গ্রুপে শেয়ার করে। সবাই খুশি হয়েছে। অনেকে আবার বলছে মনিরার মতো কাউকে পেলে চলে যাবে। আলো সেখানে বলেছে সবাই মনিরা আপুর মতো ভালো হয় না, অনেক প্রতারক ধোঁকাবাজও আছে। তাই যা করার ভেবেচিন্তে করতে হবে। নিজেকে চিনতে হবে, তুমি কি পারো তা দিয়ে শুরু করো। বাকিটা না হয় আল্লাহ ঠিক করে দিবে। কেউ পাশে থাকুক আর না থাকুক, সৃষ্টিকর্তা সব সময় আমাদের পাশে থাকে। ওইদিকে আকরাম আলো চিঠিটা লুকিয়ে রেখেছে। চিঠিতে কি আছে ফাতেমা জানে না। একদিন ফাতেমা চিঠিটা চুরি করল। চিঠি পড়ে তার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। চিঠিতে, প্রিয় ছোট ভাই, আশা করি ভালো আছিস আর ভালো থাকবি। আজকে কথাগুলো লিখছি, হয়তো আমার প্রথম ও শেষ কথা। মনোযোগ দিয়ে পড়বি। যখন তোর জন্ম হয়েছিল সারা বাড়ির সবাই অনেক খুশি ছিল, আমিও অনেক খুশি ছিলাম। আমি তোকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য ব্যাকুল ছিলাম। কিন্তু তখনও দাদি তোর আর আমার মাঝে তফাৎ বুঝিয়ে দিয়ে আমাকে একটা রুমে আটকে দিয়েছিল। তখন বাবা সবেমাত্র বিদেশে গিয়েছে। আমি সারা দিন ওই রুমে ছিলাম। এরপর পাশের বাসার ছোট দাদি এসে আমায় নিয়ে গিয়েছিল। জানিস, তোকে না আমার কোলে নিতে অনেক ইচ্ছা করত, কিন্তু কখনো হয়ে ওঠেনি। ভাবছিস এত ছোটবেলার কাহিনী কিভাবে মনে আছে? আসলে আমরা সুখের চেয়ে দুঃখের কথা খুব বেশি মনে রাখি। আস্তে আস্তে আমরা বড় হচ্ছিলাম। তুই ছোট থেকেই কম কথা বলতি, কিন্তু সারাদিন আমার পিছু পিছু ঘুরতি আর আমার জামা পরে ফেলতি। সেই জামা আমি ছোট করে নতুন করে বানিয়ে দিয়েছি। জামাটা তোর পছন্দের ছিল, তাই নিজের কাছে রেখে দিতাম। তোর যদি মেয়ে হয় আমার পক্ষ থেকে দিয়ে দিস। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করিনি। মনে আছে আমার রিং কানের দুল দাদি খুলে নিয়ে গিয়েছিল, আর তুই দাদির সাথে ঝগড়া করে আমায় এনে দিয়েছিলি? সেটা আমি তোকে দিয়ে দিলাম, এটা তোর মেয়েকে দিয়ে দিস। এর চেয়ে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে ভাই। যাক, অনেক কথা বললাম, বলার কারণও আছে। বাবা মারা যাওয়ার পর তুই একদম চুপচাপ ছিলি। তুই আমার কাছে কম আসতি,
কিন্তু দূরে থেকেও আমায় সাহায্য করতি। সবাই যখন আমায় দোষারোপ করছিল বাবার মৃত্যুর কারণে, তুই তখন এক কোণায় চুপ করেছিলি, অসহায়ের মতো আমার দিকে চেয়েছিলি। আমার জন্য তুই এটা সেটা নিয়ে আসতি। অবশেষে ফাতেমাকে নিয়ে এলি যাতে আমার কষ্ট কম হয়। ফাতেমাকে পারলে আগেই নিয়ে আসতি, কিন্তু তোদের বয়স কম হওয়ার পারিসনি। ফাতেমার মেয়েটা খুবই ভালো, আমার বেশ পছন্দ হয়েছে রে, ওর খেয়াল রাখিস। আমার জন্য কিছু আনলে ফাতেমাকে দিয়ে পাঠাতে প্রথমে বলতি ফাতেমার জন্য এনেছিস, পছন্দ হয় নাই তাই আমাকে দিয়ে দিলি। এতে দাদিও কিছু বলতো না, আমাকে সাহায্য করতে পারলে। আমার বিয়ে করতে করতে 24 বছর হয়ে যায়। দাদি আমাকে যার তার সাথে বিয়ে দিয়ে দিত, কিন্তু তুই তার মাঝে থাকাই দিতে পারেনি। তুই নিজের পড়াশোনার পাশাপাশি কাজ নিয়েছিলি যাতে করে আমার কষ্ট কম হয়। ছোট হয়ে বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করেছিস। শাওন যখন টাকার জন্য আসে, তুই কেন টাকা দিয়ে দিলি? আরে বোকা, আমায় জিজ্ঞেস করতি। তুই যেদিন টাকা দিয়েছিস তার পরের দিন আমি এসেছিলাম, তোর শাশুড়ি আমায় তোর বাড়িতে যেতে মানা করে। সে আমায় বলেছে আমি যদি এই বাড়িতে আসি তাহলে ফাতেমাকে নিয়ে যাবে, আর দিবে না, তাই আমি আসিনি। তুই ওনাকে কিছু বলিস না, সব মাই চায় তার মেয়ে ভালো থাকুক। এখানে উনি চেয়েছে ওনার মেয়ে যেন ভালো থাকে। উনি তোমার কথাও ভেবেছে তুমি কত কষ্ট করে কাজ করছো, তার উপর এতগুলো টাকা দিয়ে দিলি। আমি কখন আর আসবো না। হ্যাঁ, ঠিকই আসবো না, ওনার কথার জন্য না, নিজের জন্য চলে যাচ্ছি বহুদূর, এক অচেনা শহরে যেখানে কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না। অনেক কথা বললাম, এবার শেষ কথা শোন। তোর মেয়ে হলে মেয়ের জন্য কিছু করে যাবি, নয়তো তারও অবস্থা আমার মতো হবে। আর বিয়ে দেওয়ার আগে দেখে শুনে বিয়ে দিস। বিয়ে দিয়ে খোঁজ খবর নিবি, বাবা হওয়ার সব দায়িত্ব পালন করবি ভালো মতো। আর একটা কথা, শাওনের সাথে আমি সুখী ছিলাম না। তাদের নানান অত্যাচারে আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছিলাম। না ঠিক মতো খেতে পেরেছি, না ঘুমাতে। কিন্তু শাওনের 2 বোন খুব ভালো, আমায় অনেক ভালোবাসে। শাওন আজকে আমায় বলেছে তোর কাছ থেকে টাকা নিয়ে যেতাম, টাকা না নিলে যেন আমার মুখ না দেখাই শাওনের, এই কথাটি আমি রাখলাম। সত্যি, আমার মুখ আর দেখাবো না শাওনকে। শেষবারের মতো তোকে সব বলে দিলাম, কারণ তোর জানার দরকার আমি কেন চলে গিয়েছি। আমাকে খুঁজে লাভ নেই, পাবি না আমায়। তার চেয়ে ভালো নিজের খেয়াল রেখে ভালোভাবে সংসার করো। ফাতেমার খেয়াল রেখো, মায়ের যত্ন নিও, আর দাদিরও খেয়াল রেখো। ভালো থেকো। তোকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তোর সাথে দেখা হলে তুই আমাকে দেখলে যেতে দিবি না, তাই আমি তোর আড়ালেই চলে যাচ্ছি ভাই। ইতি, তোমার বড় বোন আলো। ফাতেমা চিঠিটা পড়ে তার মায়ের সাথে অনেক রাগারাগি চিল্লাচিল্লি করছে। চিঠি পড়ে সে খুব করে কাঁদছে। এখন বুঝলো আকরামের কেমন লেগেছে, সে কেন এত কেঁদেছে আর কেন কাঁদে। 8 মাসের শেষের দিকে পড়েছে। ফাতেমা এভাবে চিল্লাচিল্লির ফলে পেটে অনেক ব্যথা শুরু হয়েছে। ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অবশেষে আকরাম ও ফাতেমার কোল জুড়ে এলো ছোট একটি পরী, একটি মেয়ে বাবু জন্ম হলো। এটাই আকরাম চেয়েছে, পরম আদরে নিজের মেয়েকে ভালোবাসছে, আদর করছে। নিজের মাকে সবাইকে বলছে তার মেয়ে হয়েছে। নিজের দাদিকে 50 বার জানিয়েছে তার মেয়ে হয়েছে। মিষ্টি নিয়ে সবার প্রথম দাদিকে খাইয়ে বলেছে আমার মেয়ে হয়েছে। ছেলের জন্য অনেক দোয়া করেছিলেন, আপনার দোয়া কবুল হয় নাই দাদি। আমার মেয়ের সাথে যদি উল্টাপাল্টা কিছু করেন না, খবর আছে আপনার। মেয়ের নাম রাখা হয় আফরা ইসলাম ফারজানা। আলোর দাদি নিজের ভুল বুঝতে পেরেছে, তিনি নিজের নাতনির কাছে ক্ষমা চাইবে। অনেক বড় ভুল করেছে উনি। আকরামকে বলেছে আলোকে নিয়ে আসতে, অনেক খোঁজাখুঁজি করছে। একদিন আলো বাজার করে বাসায় ফিরছিল, তো সামনেই কিছু স্কুল কলেজের 2-3 জন ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে। আলোর থেকে বয়সে অনেক ছোট। আলো হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ ছেলেগুলো আলোকে দেখে বাজে মন্তব্য করছিল।
আলো এক নজর ছেলেদের দেখে চলে গেল। একটু সামনে গিয়ে আশেপাশের কয়েকটা দোকানদারদের জিজ্ঞেস করলো ছেলেদের ব্যাপারে। দোকানি বলল, এলাকার স্থানীয় ছেলেগুলো, ভদ্র পরিবারের ছেলে এখানেই বসে থাকে। আলো তাদের নাম জিজ্ঞেস করলো। একজন রিফাত, অনিক, সাগর। তাদের ঠিকানা নিয়ে নিল। এরপর বাসায় চলে গেল। পরের দিন সকালে রিফাত ঘুম থেকে উঠে নিজেদের ড্রয়িং রুমে এসে অবাক। মুহূর্তেই গা ঘেমে একাকার হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না, কারণ তার মায়ের সামনে বসে আছে গতকালকে সেই মেয়ে। দুজনে কথা বলছে। রিফাত তার মাকে খুব ভয় পায়। রিফাত জলদি ঘুরে নিজের ঘরে পা বাড়ালো, আর অমনি তার মায়ের ডাক, চলবে।